হে এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। কেন বলুন তো? কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে কোনো একটি ইংরেজি সেন্টেন্সে কখন ইউজ টু আর কখন উড ব্যবহার করতে হয়। দেখবেন বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে একটা বিরাট বড় সমস্যা যে যখনই আমরা অতীতের কোনো কথা বলতে চাই সেখানে আমরা ইউজ টু কখন ব্যবহার করব আর উড কখন ব্যবহার করব, এই বিষয়টা নিয়ে সমস্যা হয়। তো আজকের ক্লাসে আমি খুবই সহজ বাংলা ভাষায় খুবই যত্ন করে আমি কিন্তু ইউজ টু এবং উডের মধ্যে যে কমন পার্থক্যটা কি, কমন ডিফারেন্সটা কোথায়, সে সম্পর্কে তোমাদেরকে শিখিয়ে দেব। তোমরা শুধু আমাকে একটু সময় দাও, তাহলেই দেখবে বিষয়গুলো মানে আজকের ক্লাস থেকে তোমরা কত সহজভাবে এই টপিকটা শিখে নিতে পারছো। দেখবে অতীতের এমন অনেক ঘটনা, অনেক গল্প, অনেক কাজ থাকে যেগুলিকে আমরা বারবার বলতে চাই, ঠিক আছে? তো এই ধরনের অবস্থায় কিন্তু যে অতীতের কাজগুলিকে আমরা বারবার বলতে চাইছি সেখানে কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করতে পারি। আরেকটা কি, আরেকটা অপশন হচ্ছে আমরা যখন অতীতের কোনো সিচুয়েশন বা অতীতের কোনো অবস্থা, অতীতের কোনো অভ্যাসের কথা বলতে চাই সেখানেও কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করতে পারি। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সহজ কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলি বোঝার চেষ্টা করি। তো সবচেয়ে প্রথমে দেখো, আমি এখানে বোর্ডে লিখে রেখেছি অতীতের কোনো অভ্যাস। অতীতে আমাদের কোনো অভ্যাস ছিল, হয়তো ছোটবেলা আমি প্রত্যেক দিন স্নান করতে ভালোবাসতাম, বা আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম, বা সে প্রত্যেক দিন সকালে তার জলখাবারটা খেতই খেত, আমি ভোরবেলা ঘুম থেকে উঠতাম। এই ধরনের অতীতের যখন কোনো অভ্যাসকে আমরা বলতে চাই সেখানে কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করি। তাহলে এবার বলুন তো, আমি ফুটবল খেলতাম এর ইংরেজিটা কি হবে? এর ইংরেজিটা হবে আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলা করতাম। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইউজ টু দিয়ে বা উড দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স মেক করব তার সেন্টেন্স গঠনের পদ্ধতিটা কেমন? এক্ষেত্রে পদ্ধতিটা খুবই সহজ। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে আমরা ইউজড টু বসাবো। যদি উডের ব্যবহার দেখি তাহলে সাবজেক্টের পরে উড বসাবো, তারপরে আমরা মেইন ভার্ব বসাবো, এবং তারপরে যদি আমাদের অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের ব্যবহার করব। এখানে দেখো আই হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করেছি, তারপর প্লে হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের সূত্রের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। এবার আমরা যে যে জায়গাতে ইউজ টু এর ব্যবহার করি উডের ব্যবহার কিন্তু সেম একই জায়গায় আমরা উডের ব্যবহার করতে পারি। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা শুধু ইউজ টু ইউজ করব, উড ইউজ করব না। আর কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আমরা শুধুমাত্র উড ব্যবহার করব, বাট সেখানে আমরা ইউজড এর ব্যবহার করতে পারবো না। তাহলে আমি স্কুলে যেতাম এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব উড দিয়ে? এখানেও কিন্তু আমরা বলতে পারি যে আই উড গো টু স্কুল। আমি স্কুলে যেতাম এর ইংলিশটা কি হয়ে গেল? আই উড গো টু স্কুল। আমি অতীতে স্কুলে যেতাম, মানে স্কুলে যাওয়াটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল, আমি স্কুলে যেতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এই সিচুয়েশনে আমরা কিন্তু উডের ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আবার ইউজ টুতে ফিরে আসি। এবার এই যে ইউজ টু দেখতে পাচ্ছ, যদি আমরা ইউজ টু দিয়ে কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কিভাবে করব সেটা বলুন তো। দেখুন, যখনই আমরা ইউজ টু দিয়ে কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করব সেখানে আমরা সাবজেক্ট, এখানে আই আমাদের সাবজেক্ট আছে, তো সাবজেক্ট যাই হোক না কেন আমরা সাবজেক্টের পরে ডিড নট বসাবো। হ্যাঁ, আর যখনই বাক্যে ডিড শব্দটি বসিয়ে দেব তখন ইউজ টুটা ইউজ টু না হয়ে ইউজ হয়ে যাবে, ইউজ টু। এখানে ইউজড এর ডি আছে, আর যখন নেগেটিভ করব তখন নেগেটিভ সেন্টেন্সে যখন ডিড নট বসাবো তখন আমরা ইউজড না লেখে শুধু ইউজ হয়ে যাবে, ইউজ টু। তারপরে কি, প্লে ফুটবল। তাহলে কি হলো? আই ডিড নট ইউজ টু প্লে ফুটবল। এখানে চাইলে আপনারা ডিডের জায়গায় কিন্তু সংক্ষেপে ডিডেন্টও বলতে পারেন। আই ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলা করতাম না, আই ডিডেন্ট ইউজ টু ফুটবল। তাহলে এই সেন্টেন্সটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কিন্তু নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা বলুন তো,
এবার যদি আপনি ইউজ টু দিয়ে কোনো ইন্টারোগেটিভ বা প্রশ্ন করতে চান তাহলে কিভাবে প্রশ্ন করবেন? এক্ষেত্রে আমরা কি করব, আমরা ডিডকে বাক্যের প্রথমে নিয়ে আসব। তাহলে প্রশ্নটা এইরকম হবে, ডিড আই ইউজ টু প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলা করতাম? ইংলিশটা কি হবে? ডিড আই ইউজ টু প্লে ফুটবল? আর যদি বলতে চাও যে আমি কি ফুটবল খেলা করতাম না, যদি প্রশ্নটা এইভাবে করো তাহলে বলবে ডিডেন্ট আই ইউজ টু প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলা করতাম না? ডিডেন্ট আই ইউজ টু প্লে ফুটবল, রাইট? তাহলে আমরা ইউজ টু দিয়ে কিভাবে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হয় সেটাও কিন্তু শিখে নিলাম। আচ্ছা, এবার দেখো আমি স্কুলে যেতাম। যদি এবার এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে চাও তাহলে কিভাবে করবে? সহজ, শুধু বলেই দিলেই হবে যে আই উড নট গো টু স্কুল। আমি স্কুলে যেতাম না, কি হলো? আই উড নট গো টু স্কুল। ইটস ভেরি সিম্পল। পরের আরেকটা সেন্টেন্স দেখো, আমি পুকুরে স্নান করতাম। যদি আমি ইউজ টু দিয়ে লিখি তাহলে কি হবে? I used to bathe in the pond. স্নান করতাম, I used to bathe in the pond. এবার যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করো তাহলে কি হবে? I did not used to bathe in the pond. বাস, কত সহজ না? তাহলে আমরা ইউজ টু দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা জেনে নিলাম। আবার যদি বলি আমি প্রত্যেকদিন পড়াশোনা করতাম, এখানেও কিন্তু আমরা উড দিয়ে সেন্টেন্সটাকে লিখতে পারি, বাট এখানে আমি ইউজ টু এর ব্যবহার করব না। এখানে সেন্টেন্সটা আমি উড দিয়ে লিখব। তাহলে কি হবে? আমি প্রত্যেকদিন পড়াশোনা করতাম, ইংলিশটা হবে আই উড স্টাডি এভরিডে। আমি প্রত্যেকদিন পড়াশোনা করতাম, আই উড স্টাডি এভরিডে, রাইট? কিন্তু এবার আমি যে জিনিসটা বোঝাবো সেটা কিন্তু একটু অন্যরকম। এখানে আমি এখন মানে যে সিচুয়েশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতীতের কোনো স্টেট বা অবস্থা বোঝাতে আমরা কিন্তু সবসময় ইউজ টু এর ব্যবহার করব। যেমন ধরো আমি গ্রামে থাকতাম কিন্তু এখন শহরে থাকি, অর্থাৎ অতীতে কোনো একটা সময়ে আমি গ্রামে থাকতাম, বাট আজকে কিংবা এখন আমি কিন্তু গ্রামে থাকি না। আমি কোথায় থাকি? আমি শহরে থাকি। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করব। যেমন ধরো আমি গ্রামে থাকতাম, কি হবে? আই ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ। আমি গ্রামে থাকতাম কিন্তু এখন শহরে থাকি, কি হবে? বাট নাও আই লিভ ইন টাউন। এখন আমি শহরে থাকি, বাট নাও আই লিভ ইন টাউন। এই ধরনের সিচুয়েশনে যেটা আমি আগে করতাম কিন্তু এখন করি না, এই সিচুয়েশনে কিন্তু আমরা ইউজ টু এর ব্যবহার করেছি। কিন্তু এবার দেখো উডের ক্ষেত্রে অতীতের যে কোনো 2 বা 3টি অবস্থার কথা যদি একসঙ্গে বোঝায়, যখনই অতীতের আমরা একটা নয় 2 বা কিংবা তার বেশি কোনো ঘটনার কথা বলতে চাইবো, সেখানে কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসবে যেখানে কিন্তু আমাদের শুধুমাত্র উড ব্যবহার করতে হবে। যেমন দেখো আমি প্রথম সেন্টেন্সে লিখেছি হি ইউজ টু ওয়েক আপ অ্যাট 8, মানে সে 8টার সময় ঘুম থেকে উঠতো, ঠিক আছে? পরের বাক্যে লিখেছে হি ইউজ টু গো টু স্কুল অ্যাট 9, সে 9টার সময় স্কুলে যেত। দেন হি ইউজ টু কল মি, তখন সে আমাকে ডাকতো। এবার দেখো আমি প্রথম সেন্টেন্সে ইউজ টু লিখেছি ইটস ওকে, বাট বারবার মানে এখানে মোট 3টা সেন্টেন্স লিখেছি, 3টা সেন্টেন্সে আমি বারবার ইউজড এর ব্যবহার করেছি। এক্ষেত্রে সমস্যাটা কি? যখন আমরা অতীতের 2 বা 3টি বা তারও বেশি কোনো বিষয়ে কথা বলবো, এখানে প্রথম সেন্টেন্সে আমরা কিন্তু ইউজড এর ব্যবহার করতে পারি, বাট দ্বিতীয় বা তৃতীয় সেন্টেন্সেও যদি আমাদের কোনো একটি কাজ করতাম সেই ধরনের কোনো অবস্থার কথা বোঝায় তাহলে দ্বিতীয় কিংবা তৃতীয় সেন্টেন্সে আমরা কিন্তু আর ইউজড ব্যবহার করব না। এখানে আমরা ব্যবহার করব উড। হি উড গো টু স্কুল অ্যাট 9, দেন হি উড কল মি, তখন সে আমাকে কল করতো। এখন দেখো তো সেন্টেন্সগুলোকে পড়তে কিংবা দেখতে কতটা সুন্দর লাগছে। হি ইউজ টু ওয়েক আপ এট 8, হি উড গো টু স্কুল এট 9 অ্যান্ড দেন হি উড কল মি, এবং তখন সে আমাকে ডাকতো। এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে বলতেও কিন্তু ততটা মধুর বলে মনে হচ্ছে। তো আজকের ক্লাস থেকে যদি তোমরা ইউজ টু এবং উডের ব্যবহার বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।